সুধী দর্শক, বেলা অবেলা সারাবেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা আমাদের দেশের বিশিষ্ট মানুষদের আপনাদের সামনে নিয়ে আসি। আজকেও তেমনি একজন মানুষ আমাদের সামনে উপস্থিত। কিছু কিছু মানুষ পৃথিবীতে আছেন যারা জীবনকে নানান দিক থেকে উল্টে পাল্টে দেখতে চান। আমাদের আজকের অতিথি তেমনই একজন মানুষ। তিনি একাধারে একজন সঙ্গীতপ্রেমী, সঙ্গীত বিশেষজ্ঞ, তিনি ভ্রমণ পিপাসু এবং দর্শন নিয়ে যার নানান ধরনের নিজস্ব ভাবনা চিন্তা রয়েছে। আমাদের খুব শ্রদ্ধার মানুষ, আমাদের প্রিয় মানুষ আলিমুর রহমান খান। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আজকে সময় দিয়েছেন আমাদের। অনেক দিন ধরেই আপনাকে চাইছিলাম, কিন্তু হয়ে উঠছিল না নানান কারণে। অসুস্থ ছিলাম। আর আমাদের এই অনুষ্ঠানটা একেবারেই খুব ঘরোয়া পরিবেশে আড্ডা মারার মতো। আড্ডাটা বাঙালির স্পেশাল, একদম স্পেশাল। আড্ডা শব্দটা তো অন্য কারো ডিকশনারিতে নেই, মনে নেই, বোধ হয় নেই। আমরা শুরু করি আপনার জন্মলগ্ন থেকে। কোথায় জন্ম, কবে জন্ম, একটু ওখান থেকে। আমি 1934 সালে কলকাতায় জন্মেছি। তারপরে ওখান থেকে বেসিক্যালি কলকাতাতেই মানুষ হয়েছি, ওখানেই বড় হয়েছেন। হ্যাঁ। আপনার আব্বার নাম? ওয়াদুদুর রহমান খান। উনি খুব কম বয়সী মারা গেছিলেন। আর মায়ের নাম? মায়ের নাম জোহরা খানম। আচ্ছা, তা আব্বা কি করতেন? ওনার প্রেস ছিল, ইডেন প্রেস। হি স্টার্টেড ইডেন প্রেস। ও, ইডেন প্রেস। হ্যাঁ। আপনার মা কি কিছু করতেন? আমার মা কিছুই করতেন না, কিন্তু আমার মা আফটার মাই ফাদার ডাইড শি টুক আপ দ্য হোল থিং। আপনার পড়াশোনা কি কলকাতাতে? আমার পড়াশোনা কলকাতায়। ফার্স্ট স্ট্যান্ডার্ড, সেকেন্ড স্ট্যান্ডার্ড থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত, প্রায় 9 পর্যন্ত সেন্ট জেভিয়ার্সে। দ্যাট ওয়াজ মাই মেইন স্কুলিং, সেন্ট জেভিয়ার্স। ওই স্কুলে? তারপরে ওই পার্টিশন হলো 48-এ। ফাইনালি আমি যখন 2 মাস সেন্ট জেভিয়ার্সও ক্লাস করতাম কলকাতায় গেলে, গ্রেগরিতে ক্লাস করতাম ঢাকায় আসলে। এবং এটা কিভাবে হতো মানে? শুনুন, তখন পার্টিশন যখন হয়েছিল, কে কোথায় যাচ্ছে, কি হবে না হবে কেউ জানে না। আমি কলকাতায় থাকলে সেন্ট জেভিয়ার্সে ক্লাস করছি, আমার নাম রয়েছে, মাইনেও দিচ্ছি। আর এখানে এসে ঢাকায় সেন্ট গ্রেগরিতে ভর্তি করে দিলেন আমাকে ইংলিশ মিডিয়ামের ফার্স্ট ব্যাচে। তো এই ঢাকায় যখন আসছি তখন এখানে এসে কোন ক্লাসে ভর্তি হলেন? স্ট্যান্ডার্ড 7-এ ছিলাম, উইচ ইজ ইকুয়াল টু ক্লাস 9। তবে পণ্ডিতরা এমন ছিল যাদেরকে মাস্টার রাখতেন। বিদ্যে যে দিয়েছেন আমার, এখন পর্যন্ত আমার যে সংস্কৃত বিদ্যে দিয়েছেন তাও আমার পেটে আছে। আপনি তো বিভিন্ন ভাষা পড়েছেন আপনি। আমি বিভিন্ন ভাষার মাঝে মানুষ হয়েছি। 4টে ভাষা তো আমার কোনটা মাতৃভাষা তাই গোলমাল হয়ে যায়। যেমন? হিন্দি, উর্দু, বাংলা, ইংরেজি। কোনটা কখন বলছি আমি জানি না, কারণ 4টেরই ইনফ্লুয়েন্স পড়েছে আমাদের উপরে। সব মিলিয়ে ঝুলিয়ে কেন যে কি হয়েছে আমি বলতে গেলে ইতিহাস আছে, এটা একটা হিসেব আছে, এটা আর একটু পরে বলবো আপনাকে। আচ্ছা, আমরা চলে আসি আবার। এখন তো আপনি সেন্ট গ্রেগরি আর ইয়ের মধ্যে যাতায়াত চলছে। হ্যাঁ। তারপরে আপনার এখানে এসে স্থিতি হলেন কবে? স্থিতি এটা ওই 48-ই হয়েছিল। 49-এ গোটাটাই আমি এখানে স্কুল অ্যাটেন্ড করেছি। তারপরে সেন্ট গ্রেগরি থেকে ম্যাট্রিক পরীক্ষা দেই। আচ্ছা, সেটা কত সালে? 1950। পড়াশোনায় খুব মন ছিল? আমার যখন 11 বছর বয়স, তখন আমার টাইফয়েড হয়। যেদিন আমার বার্থডে সেদিন থেকে। তো বার্থডের কয়েকদিন আগে আমাকে আমার মামার এক বন্ধু 3-4টে বই দিল গিফট। একটা বই তার মধ্যে এলো, কেন সে দিল, কি করে এলো আমি জানি না, প্লেটোস রিপাবলিক। আমি ওই কদিনে প্লেটোর রিপাবলিকটাকে ধরে পড়ে ফেলে দিলাম। প্লেটোর স্টোরি অফ দি পিপল ইন দ্য কেভস, এটা কিন্তু আমার জীবনের কর্নারস্টোন একটা হয়ে রইল। তারপরে যখন সেন্ট গ্রেগরিতে এলাম, ওখানে আমাদের টেক্সট বইটাতে এনশিয়েন্ট গ্রিকের উপর একটা লেখা ছিল, পড়তে হতো। তাতে 3টে ফিলোসফারই ছিল, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। সক্রেটিসের স্টেটমেন্টের মধ্যে 2টো স্টেটমেন্ট আমার জীবনে আমি ধারণ করে নিলাম। আমার তখন বয়স 13-14 বছর হবে। ফার্স্ট থিং ওয়াজ দিস, দ্যাট যখন অরাকল অফ ডেলফিওকে বললো যে ইউ আর দ্য ওয়াইজেস্ট ম্যান ইন গ্রিস, তখন সক্রেটিস বললো ইয়েস আই কুড বি, বিকজ আই নো দ্যাট আই নো নাথিং। অ্যান্ড দ্য আদার থিং was very interesting, সবার চোখে পড়ে না, is how many things I can do without. For me, this was the key word of my life. I was extremely independent loving. খুব ফ্রিডম পছন্দ করতাম। তো আমি তখন দেখলাম যে পড়াশোনা করতে, পড়াশোনাতে আমি বেশ ভালো, ক্লাসে one of the best boys. আমি তো এক্সাক্ট করছি না নিজেকে খুব বেশি, কুস্তিও করছি, বক্সিংও করছি, আবার পড়াশোনাও করছি, বাজনাও কিছু করছি, গান শেখার চেষ্টা করছি। তো
কতটা টাইম দেবো। তো আমি ঠিক করলাম যে আমি এতটা করে টাইম দেব প্রতিদিন, এবং সেটা সকালে, কারণ সকালেই আমার মাথা খোলা থাকে। তো সব কিছুই আমি কিন্তু এরকম আইদার মেপে নিতাম যে এটার জন্য এতটা দেবো, তার বেশি দেবো না। মানে কোনটা আমার জন্য জরুরি, কোনটা জরুরি নয়, ওইটা খেয়াল হিসেবটার ওইটা খেয়াল রাখার দরকার। তো ওইটা খেয়াল রাখতে পারলে কিন্তু অনেক কিছু করা যায়। আমি আমার কন্ট্রোলে ছিলাম। আপনি তো বললেন যে আপনি খেলাধুলা করতেন। কুস্তি করতাম, মানে বক্সিং করতেন। কাদায় বক্সিংও করতাম। বক্সিং ছেড়ে দিয়ে পরে কুস্তিতে পুরোপুরি লেগেছিলাম। আপনার যেরকম লাইফস্টাইল, তাতে তো আপনার মানে টেনিস খেলা, ক্রিকেট খেলা, এরকম টেনিস খেলা, ক্রিকেট খেলা আমার টাইম ছিল। শিকার করতে যেতাম, ঘোড়া চাপতাম আমি খুব। আই ওয়াজ ভেরি ফন্ড অফ হর্সেস। এখানে হতো না, নানা বাড়ি গিয়ে ঘোড়া চাপতে হতো। আচ্ছা আচ্ছা। স্কুল শেষ হলো কবে এবং তারপরে কোথায় গেলেন? 1950-তে আমি পাস করলাম, ম্যাট্রিক পাস করলাম। তারপরে গেলাম স্কুল কলেজে এখানে 52-তে আইএসসি পাস করেছি ঢাকা কলেজ থেকে। ঢাকা কলেজে ভর্তি হলেন ওখান থেকে। আমরা আপনাকে নিয়ে একটা ছোট্ট তথ্যচিত্র বানিয়েছি, সেটা আমরা এখন একটু দেখে নিই। সঙ্গীতজ্ঞ, সেতার বাদক, ইতিহাস ও দর্শন শাস্ত্রবিদ আলিমুর রহমান খান 1934 সালের 31শে জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। বাবা ওয়াদুদুর রহমান খান এবং মা জোহরা খানমের 2 ছেলের মধ্যে আলিমুর রহমান খান বড়। তার লেখাপড়ার শুরু কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ স্কুলে। দেশভাগের পর ঢাকায় এসে ভর্তি হন সেন্ট গ্রেগরি স্কুলে। সেখান থেকে তিনি 1950 সালে ম্যাট্রিক পাশ করেন। সেবার ঢাকা বোর্ডে ইংলিশ মিডিয়ামের প্রথম ব্যাচের মেধা তালিকায় 5ম স্থান লাভ করেন তিনি। এরপর 1952 সালে ঢাকা কলেজ থেকে মেধা তালিকায় 7ম স্থান নিয়ে আইএসসি এবং 1954 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেধা তালিকায় 3য় স্থান সহ বিকম পাশ করেন। এর অনেক দিন পর পিএইচডি করার উদ্দেশ্যে 1993 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামিক হিস্ট্রিতে মাস্টার্স সম্পন্ন করেন এবং প্রথম স্থান লাভ করেন। 1956 সালে নিজেদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ঢাকার বিখ্যাত ইডেন প্রেসের মাধ্যমে তাঁর কর্মজীবনের সূচনা। 1968 সালে সুইডিশ ম্যাস কমিউনিকেশন সেন্টারের ডিরেক্টর এবং 1969 সালে পাকিস্তান ফ্যামিলি প্ল্যানিং কাউন্সিলে ডিরেক্টর হিসেবে যোগ দেন। এরপর সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। ইতিহাস, দর্শন, ধর্ম ও সংস্কৃতি বিষয়ে তাঁর আগ্রহ ও কৌতূহল অসীম। সেই আগ্রহ থেকেই বহুদিন ধরে নিয়মিত পড়াশোনা ও গবেষণা করেছেন তিনি। শাস্ত্রীয় সঙ্গীতেও রয়েছে তাঁর অগাধ জ্ঞান। ব্যক্তিগত জীবনে তিনি 1958 সালে সালেহা পন্নীর সাথে যৌথ জীবন আরম্ভ করেন। তাদের 3 সন্তান, 2 মেয়ে দেশেই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং 1 ছেলে প্রবাসী। তবে 1968 সাল থেকে 1976 সাল পর্যন্ত একাকী জীবনযাপন করেন তিনি। এরপর ফরাসি নাগরিক কোলেতকে তিনি বিয়ে করেন। ছাত্রজীবন থেকেই কণ্ঠসঙ্গীত ও সেতারের তালিম নিয়েছেন। ভারতীয় উপমহাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে সেতার বাজিয়ে সুনাম অর্জন করেছেন তিনি। স্বাধীনতার আগে পাকিস্তান টেলিভিশনে তিনি এ গ্রেডের সেতার বাদক ছিলেন। তবে বর্তমানে একান্তে চলে তাঁর সুরবাহারের সাধনা। আলিমুর রহমান খান বেশ কিছু সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত। 60-এর দশকে প্রতিষ্ঠিত মিউজিক কলেজ এবং বাংলা কলেজের ফাউন্ডার মেম্বার ছিলেন তিনি। বর্তমানে ধ্রুপদী নৃত্য ও সঙ্গীত প্রতিষ্ঠান সাধনার চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন। ঢাকা কলেজের পরে কোথায়? ঢাকা কলেজের পরে আমাকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছিল 3 মাসের জন্য। আমি একটা ক্যাম্পে। কি ক্যাম্প এটা? এটা ক্যাম্প রাইজিং সান।
একটা সামার ক্যাম্প, আইডিয়ালিস্টিক ক্যাম্প ছিল, আচ্ছা ওখানে অ্যাটেন্ড করলাম। এখন যখন ফিরে আসলাম ওখান থেকে, আমি ভাবলাম যে বিকম পড়ি, যদি আমার নিজের বিএসসি পড়ার ইচ্ছে ছিল। আপনি তো আইএসসি পাস করলেন। হ্যাঁ, আমি দেখলাম যে আমার মা কতদিন ব্যবসা চালাবে, ব্যবসা আমার ঘাড়ি নিতে হবে, আমি দায়িত্ব, ব্যবসা তো বুঝি না কিছু। তো বিকমে ভর্তি হলাম। হ্যাঁ, তারপরে আমার মাথায় তো বুদ্ধি অন্য, ওই যে সে তার বাজাবো 1 ঘন্টা, কুস্তি করবো 1 ঘন্টা, ইত্যাদি যেটুকু দরকার। যেটুকু দরকার। তা আমি তো মনে করছি আমি এমএ পড়বো ফিলসফি নিয়ে। যখন ফিলসফি নিয়ে এমএ পড়ার জন্য প্রপোজাল নিয়ে গেলাম डॉक्टर जिलानी के, मुझे क्या बात है, ये नहीं हो रहा तो वो हो रहा, वो कर रहे हो तो नहीं वो कर रहे हो, ये आईसी पढ़ रहे हो तो बीकॉम पढ़ रहे हो, अब एमए करने चाहते हो, क्या मजाक है? मुझे सर मजाक नहीं, आई हैव गॉट माई एम्स। প্রফেসর দেব ছিলেন, উনি আমায় খুব ভালোবাসতেন, জিসি দেব। তখন জিসি দেব বললেন যে হাসতে আলিম, তুমি তো আর চাকরি করার লেগে পড়ছো না, তোমাকে আমি ফিলসফি পড়িয়ে দেবো, যাও। তো ওই আমার গেল লেখাপড়া শেষ। ঠিক আছে স্যার, পড়িয়ে দিয়ে। আচ্ছা, তো ঠেকলে পারে উনি মাঝে মাঝে আসতেন, বসতেন, কথাবার্তা বলতেন। এই যে আপনি কলেজ এবং ইউনিভার্সিটির জীবনটা কাটিয়েছেন, এই সময় তো আপনার সঙ্গে বন্ধু বান্ধব, শিক্ষক যারা ছিলেন, এদের কথা তো একটু শুনতেই পারি। ভাই, কার কথা বল, সবাইয়ের কথা আমার চেয়ে ভালো জানে সবাই। মনজুর মোর্শেদ সিএসপি ছিলেন যিনি, আনোয়ারুল আমিন, তারপরে জালাল ডাক্তার ফরেন অফিসে ছিলেন না, সিএসপি, বাড়ি ছিল আব্দুল বাড়ি, ইজ ডেড। আমরা সব এক গ্যাংয়ে ছিলাম। কি করতেন আপনারা একসঙ্গে গ্যাংয়ে? পিকনিক করতাম প্রায়, আর না তো বসে বসে আড্ডা দেওয়া হতো। আমি জানি না আমার প্রেজেন্সে বা আমার প্রেজেন্স ছাড়াও সবাই কিন্তু, কামরুল হুদা ছিল আমাদের, উই ওয়ার নট এ ন্যাস্টি ক্রাউড, উই ওয়ার বেশ সংযত, যেটাকে বলবো আমি, সংযত, ভদ্র। আর আমার তো সঙ্গীতে টাইম লেগে যেত, সঙ্গীত, কুস্তি, পড়াশোনা আমি পরীক্ষার সময় বেশি করে পড়ে না মানুষ, একটু বাড়িয়ে দিতাম, খুব বেশি না, না না, নেভার। আপনি তো রুটিন করে রেগুলার যেহেতু পড়তেন, সেই জন্যই আমার মনে আছে একবার সায়েন্স ক্লাসে মিস্টার করিম আমাদের কেমিস্ট্রি প্রফেসর ছিলেন। তো আমি এখন বসে বসে একদিন দেয়ালের প্লাস্টার খুলে গেছে, তো প্লাস্টার নিয়ে টুক টুক করে সবার মাথায় মারছি। একটা প্লাস্টার ছুটে যে হঠাৎ স্যারের টেস্ট টিউবে যে টং করে লেগেছে, টেস্ট টিউবে গিয়ে লেগেছে। আই সর্বনাশ, কে ফেললো, কে মারলো? সরি স্যার। কি পড়াচ্ছিলাম খেয়াল ছিল না, বোর্ডে দেখলাম কি আছে লেখা, এই পড়াচ্ছিলেন স্যার, হ্যাঁ ঠিক আছে। তারপরে আর কি বলেছি, বললাম যে আন্দাজ করে, আমি অলরেডি পড়া আছে আমার চ্যাপ্টার, কিন্তু টিচার আমাকে বাড়িতেও পড়িয়ে দিয়েছে, আমার জানা আছে, এই পড়িয়েছি। তারপরে কি, তারপরে ওটা পড়ায়নি কিন্তু আর ক্লাসে। তারপরে কি, তারপরে স্যার এই, কিচ্ছু বললেন না আমাকে। হারুন ওখানে পিয়ন ছিল, যে তাকে আইসি আসো, একটা চেয়ার নিয়ে এসো। অন্য জায়গা থেকে চেয়ার নিয়ে এসে ভাই মাস্টারের পাশে আমাকে, প্রফেসরের পাশে আমাকে বসালো, বলে তুমি এখানে বসে থাকো। আমি কী জ্বালায় পড়লাম রে বাবা, কি ব্যাপারটা কী হলো? পরে আমাকে মাসুক না কেউ বলছে যে, আরে বুঝলেন না বোকা, ও তো যা পড়ায়নি তাও তুই বলে দিচ্ছিলি। তো এখন দেখছি যে ছেলেটা পড়াশোনা করে, কিন্তু খচ্চরও বটে, তো ওখানে না রেখে এখানে নিয়ে আসি। বুঝা, আর মাস্টার্স তো শেষ হলো কবে? 56? নো, মাস্টার্স হলো না আমার। অ্যাট মাই এজ অফ 60 আই ডিড মাই এমএ। তাই নাকি? হ্যাঁ। এত বছর পরে আর মাস্টার্স দেওয়ার ইচ্ছে হলো কেন? পিএইচডি করার জন্য। ও, পিএইচডি করবেন? হ্যাঁ, মাস্টার দেওয়ার কোনো ইচ্ছে ছিল না আমার। এই যে আপনি আর মাঝখানে লেখাপড়া করলেন না, মানে তো এই সময়টা আপনি কি করছিলেন? ব্যবসা করতাম, ইডেন প্রেস চালাতাম। আই ওয়াজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি। আম্মা থাকতেন কলকাতায়, আমাদের একটা ওখানে প্রেস ছিল, ওটা দেখাশোনা করতেন উনি। আচ্ছা। তো আই হ্যাড দিস লিঙ্ক উইথ কলকাতা, এবং আমি সেতার ভালো করে শেখার সুযোগ আমি মেইনলি তখন পাই। আমি বেলায়েত খান কাছে যেয়ে বলি, খান সাহেব ভাইয়া আমাকে সেতার শিখতে হবে। তো মূলত সেতার কি তার কাছেই শিখেছে? আমাকে বেলায়েত হাতে ধরে নিয়ে ইমরতের কাছে দিয়েছে, বলে আলিম हम तो बॉम्बे में रहता, मैं बॉम्बे रहता हूँ, इमरत तुमको सिखाएगा, जो हमारे घर का सबक है वही सिखाएगा।
তো এই আর কি, কিন্তু হাতে সেতারটা টিকিয়ে দেন খাঁ সাহেব দিয়ে বলে ইমরান খাঁ সাহেবকে দেন, ইমরান খাঁ সাহেবই আমাকে শেখানো। উনিও তো খুব বড় একজন হ্যাঁ। সিতার বাজায়। ওই বাড়ির লেসন, যাই হোক। এই সিতারের দিকে ঝোঁকটা গেল? সেতারে আমার মা সেতার বাজাতেন, আচ্ছা। আর আমি গান শিখতে চাইতাম। হুম হুম। 9 বছর বয়স থেকে মাই মোস্ট ফেভারিট আর্টিস্ট হতো উস্তাদ ফয়াজ খান। আচ্ছা। ফয়াজ খান, করিম খান ছাড়া গান শুনতাম না, আর শুনতাম বিশ্বদেব চ্যাটার্জির। এর মধ্যে আরও লিঙ্ক আছে একটু, জানেন, কাওয়ালি আমি ছোটোবেলা থেকে ভালো ভালো শুনে আসছি। আজমেরের প্রত্যেক বছর আমার বাবা যেতেন, সঙ্গে যেতাম, কদিন বছরে 10-15 দিন আজমেরে থাকতাম। তো আজমিরে রোজ রাতেরবেলায় কাওয়ালি শুনতাম, এতটুকু বেলা থেকে আমি কাওয়ালি শুনে আসছি। এবং সাম অফ দ্য বেস্ট কাওয়াল অফ ইন্ডিয়া। প্লাস দিল্লি থাকলে নিজামুদ্দিন আউলিয়াতে যেতাম, ওখানেও কাওয়ালি হতো ওরকম। তো কাওয়ালি খুব ফার্স্ট কোয়ালিটি শুনেছি আমি। আর গ্রামে থাকতাম যখন, তখন গাঁয়ের গান, মেটো গান এও শুনতাম মেলা। মোটামুটি গান বাজানোর উপরে আমার খুব ঝোঁক ছিল। এটা আমার মা নানা এখান থেকে আসে। এই কুস্তি করতাম বলে গলা খারাপ হয়ে যেত, শুনতাম। তা আম্মা বলেন, তুই যদি ইয়ে না করিস, আমার সেতারটা পড়ে আছে, ওটা নিয়ে বাজা, ওটা কানাইয়ের হাতের বানানো শেষ সেতার বা শেষের দুটো একটা সেতারের মধ্যে, তুই ওটা বাজা। তো তখন দুর্গাপ্রসাদবাবু বলে একজন সেতার বাজিয়েছিলেন, উনি চাকরি করতেন ঢাকেশ্বরীতে। উনি আমাকে সেতার প্রথম শেখাতে আরম্ভ করেন, সারেগামা পাদানিসা করে। মীর কাসেম খান সাহেবের কাছে কদিন শিখলাম। কিন্তু যখন কলকাতায় গেলাম, দুঃখের বিষয় আমাকে সেতার ধরে প্রথম বিলাত খাঁ বলছে যে তোমারা बैठक हाथ रखना सब हालत है, সেতার में হাত মত লাগাও। এই করে প্রায় মাসখানেক আমি সেতার ছুঁই নাই। তারপরে আমাকে বিসমিল্লাহ বলে ইমরান খান শুরু করালেন। আপনি তো এই যে বিকম পাশ করার পরে ইডেন প্রেসের ব্যবসা আপনি দেখতে আরম্ভ করলেন, এবং এখানেই কি আপনার সারা জীবনের কর্মটা কি আরও বিভিন্ন? আমি শুনেছি আপনি শিক্ষকতাও করেছেন। হ্যাঁ, করেছি অনেক কিছু বটে। আই ওয়াজ ডিরেক্টর অফ সুইডেনের ফ্যামিলি প্ল্যানিং একটা পরীক্ষা নিয়েছিল না, বেশ বড়। হ্যাঁ, ওটার ডিরেক্টর ছিলাম আমি। কিন্তু দে ওয়ার সো হ্যাপি আমার কাজ করে, এবং পাকিস্তান গভর্নমেন্ট ওয়াজ অলসো ভেরি হ্যাপি। সো আই টুক আপ দ্য জব। আমি বাংলাদেশে চলে এসেছিলাম, বুঝলেন। আই ওয়াজ পোস্টেড হিয়ার এই সেপ্টেম্বর, অগাস্ট বা ওই রকম দিকে 1971-এর। আমি তখন দেখলাম কি আমার মেয়েকে রেখে এসেছি ওখানে, আই হ্যাভ টু ব্রিং হার ডাউন। সো আই সেড হোয়াট এভার দ্য রিস্ক ইজ আই এম গোয়িং টু গো, আই উইল গেট হার ডাউন। আমি রিটার্ন টিকিট। আপনি বিয়ে করলেন কবে? ও বিয়ে করেছি 1958-এ। 58। তার মানে ওই কলেজ বিকম পাস করার বিকম পাস করি 54-এ, হ্যাঁ, 58 বিয়ে করেছি 58-এ। এটা কি মানে জানাশোনা বিয়ে নাকি? মানে একান্তই জানাশোনা বিয়ে। আমার মেয়ে, আমি আর আমার স্ত্রী প্রেমে পড়েছিলাম ছোটোবেলা থেকে। ছোটোবেলায়? হ্যাঁ হ্যাঁ, এইসব সেই কিছুটা আবার লোকজনে হুট্টগোল করে, সব বাড়িতে লোকজন এও থাক করে নিয়ে করে এনিওয়ে, সো উই গট ইন। কীভাবে মানে ছোটোবেলা থেকে? বা উনি আমার কাজিন ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডিস্ট্রিক্ট কাজিন। তো সব খেলাধুলা করে বড় হয়েছে, হতে হতে অনেক এ হতে পারতো, ও হতে পারতো, হতে হতে এ হয়ে গেল। কি নাম ওনার? ওনার নাম সালেহা পান্নি। আচ্ছা আচ্ছা। তো ও বিয়ে হলো। আনফর্চুনেটলি মাই ম্যারেজ ব্রোক 1968-এ। আচ্ছা আচ্ছা। তারপরেই অ্যাকচুয়ালি আই টুক আপ দ্য জব। মানে একটু আই ওয়াজ এ বিট আপসেট অ্যাবাউট ইট, কী হয়ে গেল। হ্যাঁ, তো আই ওয়ান্টেড মোর ওয়ার্কলোড, সোজাসুজি কথায়। তো তখন তো রুনা তখন ওখানে পড়ে, মারিতে পড়ে, 13 বছর বা কিছু বয়স। ও জন্মেছে আমার বিয়ের পরে, মানে 10-11 মাস পরেই জন্ম ওর। তো তাতে ও মানে আই হ্যাভ টু গেট হার ব্যাক। প্লেন ট্রেন বুক করা, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট প্লেন, তার এলো না। সো আই গট স্টাক। কী করি? So I went back to Mr. Wajiuddin, who was very nice. He was the family planning counselor head. Uni, Alin, how are you here? What are you doing? So sir, I came to take my daughter back and I got stuck here. So you join office here. I get you transferred now. তো আমি তখন ইসলামাবাদ যাই, কোনো কাজকর্ম কিছু দেয় না, কিছু করি না। তারপরে যখন বাঙালি অফিসাররা ইয়ে করতে রেজিগনেশন দিয়ে আরম্ভ করলো, তখন আমিও রেজিগনেশন দিয়ে দিলাম, আমি থাকবো না, আমি চলে যাব। এটা কোন সময়? ওই 72।
তারপরে দেন উই এসকেপ ফ্রম পাকিস্তান। কিভাবে? আমিনুল ইসলাম সাহেব পুলিশে ছিলেন, উনিও এসকেপ করবেন, আমি আর উনি পরামর্শ করি কী করা যায়, করে 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 উনি আমি বললাম তুমি একটা পার্ট নাও, আমি একটা পার্ট নেই। আমি বললাম দেখো আমিনুল ইসলাম, দালালটা আর গাড়ি তোমাকে জোগাড় করতে হবে, কি করে করবে, কিন্তু এখান থেকে পেশাওয়ার পর্যন্ত যাওয়ার এই দায়িত্বটা আমি নিতে পারি, ট্রেনে যাব আমরা। ঠিক আছে, যখন আমরা যাই ওয়ান্স উই ক্রসড আটক, তখন ট্রেনের প্রত্যেক কামরায় সার্চ করছে বাঙালিদের জন্য, বা আমাদের কামরা তো এসেছে। তো আমি ইসলামকে ইংরেজিতে বলেছি যে ইউ কিপ অন রিডিং এ বুক, I will talk with you, you just answer 1 or 2 words in English. আমি আমি দেয়ালে ইয়েতে দাঁড়িয়ে, ট্রেনের দরজায় দাঁড়িয়ে, যখন ওরা আসছে সোলজাররা ঢুকবে, তখন প্রশ্নতে আমি আই টোল্ড দ্য টিওয়ালা কে 4 পেয়ালা চা দাও। তখন ওরা শুনলো আমি প্রশ্নতে বললাম, ও প্রশ্নতে উত্তর দিল, ঠিক আছে আনো। তো আই সেড রুনা সাম টি ইজ কামিং, ইউ অল শেয়ার নাও। তো চাটা উঠে ওই ভেতরে যে চা দিল, ওই লোকটা আমাকে একবার এমনি করে দেখলো এমনি করে। তো আই ওয়াজ স্মাইলিং, সো হি লুকড, হি ওয়েন্ট অফ ফ্রম দ্য পুলিশ, দ্য আর্মি চ্যাপস, 2-3 যে বন্দুক নিয়ে চলে গেল। তার একটা পরে স্টেশন, তারপরে স্টেশন পেশাওয়ার। আর পেশাওয়ারে যে ইয়ে ছিল কমিশনার, আমার বন্ধু ছিল, তাকে বলেছিলাম যে দেখো ইজলাল, আই এম কামিং টু পেশাওয়ার উইথ মাই ফ্যামিলি, উইথ রুনা অ্যান্ড সাম ফ্রেন্ড, আই এম কামিং টু পেশাওয়ার। যদি আমাকে আটকাতো কোথায়, আমি মধ্যে আমাদের বিয়ে করে পেশাওয়ার, বিশ্বাস করো না, রিং অফ দ্য কমিশনার, ফাইন্ড আউট মাই নেম ইজ দিস, আই এম গোয়িং দেয়ার। আই কেপ্ট দ্যাট রোড ওপেন। তো যখন গাড়িতে ওরা স্টেশনে, আমার টিকিট আমার কাছে দাও, তোমরা আগে বেরিয়ে যাও। তো আমি ও স্টেশন গার্ডকে উর্দুতে বললাম যে আমার কাছে টিকিট আছে, যেতে যাবে দেখে। তারপরে টিকিট দিয়ে গাড়িতে উঠলাম, ট্যাক্সিওয়ালা আমাদেরকে ওখানে নিয়ে গেল। উই ওয়েন্ট কোয়াইট আনহার্মড আপ টু সাম প্লেস ইন দ্য ফ্রন্টিয়ার্স। এই ইয়ে আছে না বাজার, যাই হোক নাম ভুলে গেছি, ওখান থেকে একটু আগে যে আমাদেরকে একটা পাহাড়ের মধ্যে একটা গর্তের মধ্যে নিয়ে রেখে দিল, বসে আছি, 2 লোক পাহারা দিচ্ছে আমাদেরকে রাইফেল নিয়ে, ওই ট্রাইবসম্যান। লেট মি, আল্লাহ মাফ করো, বাট আই ইউজড মাই প্রেয়ার্স টু দ্যাট পারপাস। ওয়াজু করলাম, ওয়াজু করে আমি বেরিয়ে আসলাম, ও বলে ভেতরে যাও, আমি বাইরে নামাজ পড়বো। আসরের সময় আমি আবার পানি আনো, অজু করবো, পানি নিয়ে আসলো, অজু করলাম, আবার নামাজ পড়বো। আসরের নামাজ আমি পড়ছি জোরে, যখন সালাম ঘুরতে যাই তখন দেখি পেছনে আরও 4 জন দাঁড়িয়ে আছে, আমার নামাজ পড়ছে, তারা আমার সঙ্গে, মানে আমার ইমামতিতে তারা নামাজ পড়ছে। মাইন্ড আউট, দিস অলরেডি ক্রিয়েটস এ সাইকোলজিক্যাল টুইস্ট। আমি পরিষ্কার উর্দু বলছি, মাঝে মাঝে পশতুও বলছি। সো দে কেম কোয়াইট ফ্রেন্ডলি, আমার সঙ্গে তারা বললো যে মগরেবের পরে তোমাদেরকে নিয়ে যাব নিচে, ওখানে খেতে দেবো। সারাদিন না খাওয়া ভাই, খালি পানি খেয়ে আসি। আর মিসেস ইসলাম কিছু খাবারও নিয়ে গেছিল ওর সময়, সামান্য। তো ওখানে রাতের খেতে দিল নান রুটি আর গাজরের সুড়ো। তো গাজর আর ওই রুটি খেলাম, রুটি খেয়ে শুতে দিল রাত্রেবেলায় খচ্চরের গোয়ালে। খচ্চর মানে মানুষ খচ্চর না, খচ্চর আর দুম্বা, ছাগল। ভাই ফেব্রুয়ারি মাস, ঠান্ডা পুজো করে সেইখানে খড়ের পালায়, খড়ের গরমে কোনো রকমের রাতটা কেটেছে। রাত 4টের সময়, 4:30 সময় এসে বলছে এবার যেতে হবে, চলো। পানি খাইয়ে, খাবার দাবারের কোনো নাম নাই। হ্যাঁ, এলো কয়েকটা খচ্চর এসেছিলো, তার মধ্যে মাল চাপানো আছে, তাতে দেখলাম যে আমার সেতারটাও রয়েছে ওখানে। বাহ! এনিওয়ে ভাই, ভোরবেলায় ঠান্ডায় জান বেরিয়ে যাচ্ছে। ভোর মানে কি, ভোর রাত। কোথায় নিয়ে গেল, একটা গুহার মধ্যে, মাঝখানে আগুন জ্বলছে, চারিদিকে পাঠান সব বসে আছে, ইয়ে কালো হয়ে গেছে, সিলিং কালো। আমি মোজার পায়ে দিয়ে আগুনের দিকে পা দিয়ে শুয়েছি এমনি করে, গায়ে ওভারকোট দেওয়া। আমার মোজার তলায় এখান দিয়ে পুড়ে গেছে, আমি তাও খেয়াল করতে পারিনি, এত ক্লান্ত হয়ে গেছিলাম। আর রুটি ফুটি খাইয়ে
ওই গাজরের সুরো, রুটি খাইয়ে পানি ফানি খাইয়ে হাঁটতে হলো। কদ্দূর হাঁটতে হাঁটতে গেলাম, পায়ে ব্যথা উঠে গেছে, ট্রাকে উঠলাম ময়দার বস্তার ভিতরে। ট্রাকে উঠে সেইটার রাস্তা দিয়ে যেয়ে আমাদেরকে কাবুল নিয়ে এলো। তারপরে কাবুলে থাকলাম, সে আর লম্বা কিস্সা আছে কাবুলের। ওই যে কথা বলি আমি যে 3টে জিনিস আমার হয়েছে, একটা হচ্ছে আই থিঙ্ক আই এম দ্য অনলি ম্যান হু হ্যাজ রিডন ইন বুসকাশি গেম, আফগান পোলো। আমি খেলি নাই, আই জাস্ট ওয়েন্ট উইথ দেম ইন দ্য হর্স, উইচ ইজ ব্যাড এনাফ। তো খেলে তারপর দিল্লি এসেছি, দিল্লিতে থেকেছি। দিল্লিতে কদিন, ওখানে বন্ধুর বাড়িতে ছিলাম কদিন, আরামে খেয়ে দিয়ে থেকে কলকাতা এসেছি মায়ের কাছে থেকে, তারপর ঢাকা চলে এসেছি। এসে তারপরে কি করলেন? আমার দুটো অল্টারনেটিভ ছিল, একটা হচ্ছে টু গো ব্যাক টু মাই বিজনেস, ব্যবসা করি আবার, আর একটা হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্টে জয়েন করি। আমাকে হয়তো তখন জয়েন্ট সেক্রেটারি হিসাবে নিয়ে নিলে পরে সেক্রেটারি হয়ে যেতাম তারপরে। কিন্তু আমি দেখলাম যে এরকম কেওটিক অবস্থা এবং ব্যবসার অবস্থাও খারাপ ছিল, আমার পরিবারে অশান্তি হয়ে যাবে সব করতে গেলে। ইভেনচুয়ালি আমি মনে করলাম যে আমি আর ব্যবসা করব না, কারণ ব্যবসা করে ভাই যেদিকে টানটা নিচ্ছিল না, ওটা আমার পক্ষে সম্ভব ছিল না। বুঝতে পেরেছি ব্যাপারটা, আমি বেশি ডিটেলে যেতে চাই না। ইউনো, ওটা আমার ঠিক, ইট ওয়াজ নট গোয়িং অন উইথ মাই টেম্পারামেন্ট, কাল গেট আউট। তো ওই সময়তে হাটখোলাতেই থাকতাম, তখন প্রেস উপরতলায় আমি থাকতাম, নিচেতলায় প্রেস ট্রেস ছিল। আমার মা মারা গেছেন তখন। তো তখন আমি MA পরীক্ষা দিলাম ওখান থেকে। আপনি MA পরীক্ষা দিলেন কোন সালে? 1994, বহু বছর পরে। তখন আমাকে বেগজাতি আপা বলে পাঠালেন তুতু আপাকে দিয়ে। তুতু আপা আমার কাজিন, কিন্তু আমার বড় বোনের মতনই। বলে আলিম ভাই, বেগজাতি আমাকে ধরছে যে তুই পড়া ওখানে। পড়াতে আরম্ভ করলাম, অ্যান্ড দেন আই ওয়াজ কোয়াইট এ ফিউ ইয়ার্স আই ওয়াজ টিচিং দেম, ওয়াজ কোয়াইট এনজয়িং ইট। খুব ভালো লাগতে শুরু করলো। হ্যাঁ, ভালো লাগতে শুরু করলো, কিন্তু চাপ এত বেড়ে গেল বিটুইন। বাড়িতে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়লো। ইতিমধ্যে কি আপনি আবার বিয়ে করেছেন? ও 77, আমি 76-এ বিয়ে করলাম। এটা আপনি বলেননি আসলে। হ্যাঁ, আমি সরি বলিনি, আমি বিয়ে ভাঙলো 76-এ বিয়ে করলাম, 68-এ 76-এ বিয়ে করলাম আমি ফ্রেঞ্চ ভদ্রমহিলাকে। আচ্ছা, কীভাবে পরিচয় হলো? আমাদের বাড়িতে তখন একটা ফরাসি মেয়ে থাকতো মাঝে মাঝে, স্বামীর বউ, এদের সঙ্গে বোধ হয় আমার ছোট ভাই স্বামী। হ্যাঁ, এদের সঙ্গে বোধ হয় আলাপ ছিল ওর। তো আমি বললাম যে ও কি এখানে থাকতে হলো, কোথায় থাকে, কি থাকবো। ও আমার বাজনা শুনেছে, বাজনা শুনে সে আমাকে বলেছে, দেখো ফ্রান্সে কয়েকটা প্রোগ্রাম করো, আমাদের আছে এই ফর হেল্পিং বাংলাদেশ। তো সেই সময়তে আমি ফ্রান্সে যখন প্রোগ্রাম করে, প্যারিসে একবার ফ্রেঞ্চ টেলিভিশনে একটা প্রোগ্রাম করতে হবে তারা বললো, কিন্তু তার টাইম পড়ে গেল মাঝখানে, কদিনের গ্যাপ। তো এই ভদ্রমহিলার অ্যাড্রেস ছিল আমার কাছে, তাকে চিঠি লিখলাম যে আমি এই কদিন ফাঁক আছে, তো তুমি যেখানে থাকো সেখানে তোমরা যেখানে থাকো, ইফ ইটস এ নাইস প্লেস আই উড লাইক টু গো এন্ড স্পেন্ড 2-3 days over there and come back. She said, I don't stay in the place where I had given you the address of, that's my home, but I'm teaching, I'm in Angers following a course. Why didn't you come here? তো অঞ্জেতে গেলাম আমি ওখান থেকে, প্যারিস থেকে। তখন ওর সঙ্গে আমার ভালো করে আলাপ হলো। That enough to put in a climax of getting married to her. বিলেতে গিয়ে বিয়ে করেছি। তারপরে we drove back. এই পড়ানো শেষ করলেন কবে? মানে রিটায়ার তো মানে 2003-এর পরে এত প্রশ্ন ওঠে না, এখানে এসে যাওয়া সম্ভব না। 2001 বা 2-এ ছেড়ে দিয়েছিলাম। আর ওদিকে প্রেসটাও আপনি 2003-এ বিক্রি করে দিলেন। এরপরে আপনি কি নিয়ে ব্যস্ত হলেন? কিন্তু ব্যস্ততা হচ্ছে যে আমি মনে করি আমার পড়াশোনার যেটা বাকি ছিল চিন্তা করার, বোথ ইন ফিলসফি অ্যান্ড মিস্টিসিজম, ওইটাকে বেশি করে করি, মিউজিকটাকে বেশি করে স্টাডি করি। আমি বাড়িতে ক্লাস নেই কোরআন শরীফের, কোরআন পড়ার জন্য, কিন্তু যারা আসে সব PhD আমার জানাশোনার মধ্যে। ইটস টু গিভ দেম এ চান্স টু থিঙ্ক ফ্রেশ অ্যান্ড ফ্রি। যে কোরআন, আমার মনে হয় যে কোরআন শরীফ যেভাবে আমাদেরকে পড়ানো হয়েছে, দ্যাট ইজ আউটডেটেড নাও।
ইউ হ্যাভ টু রিড ইন এ ডিফারেন্ট ওয়ে, নট ইনভ্যালিডেটিং দ্যাট। এটা বাংলায় কি বলবো, ওটাকে ইনভ্যালিডেট করে না, যেটা পড়েছে হ্যাঁ, মানে ওটাকে বাতিল না করে বাতিল করছি না, ওটাকে সাপটে নিয়ে মানে আরো ওটাকে গ্রহণ করেই হ্যাঁ, আপনি ওটাকে সাপটে নিয়ে আমি আরো অনেক উপায় আছে মানে বোঝার। এবং আমার মনে হয় যে আমাদের আজকের দিনে সেইভাবে দেখা উচিত কোরআন শরীফ। আমরা যেটা প্রবণতাটা লক্ষ্য করছি সেটা তো উল্টো একেবারে। আল্লাহ তাআলার চোখে ইসলাম ইজ দ্য অনলি রিলিজন, কোরআন। ধরে নাও আমি ভুল বললে ভুল বলছি, কিন্তু ঠিক বললে ঠিকই বলছি, মনে হয় আমি ঠিকই বলছি। একমাত্র ধর্ম ইসলাম। আদমও ইসলামে ছিলেন, নুহাও ইসলামে ছিলেন, দাউদও ইসলামে, জিজাসও ইসলামে, মোজেসও ইসলামে, মোহাম্মদ ইসলাম। আল্লাহর চোখে একটাই ধর্ম। তাই আমরা কেন বলি যে ও মুসলমান না, আমাদের তাহলে আমরা মোহাম্মডানিজম ফলো করছি? একটু চিন্তা করো, কথাটার মধ্যে আরো অনেক ব্যাখ্যা আছে। মোহাম্মডানিজম ফলো করছি, তাহলে ও যে ইসলাম নয় তুমি বলছো কি করে? তুমি তাকে নাসারা বলে ইহুদি বলে চালিয়ে দিচ্ছ, আবার ইহুদি বলে চালাচ্ছে, আবার দোয়া পড়ছো যে নামাজের সময় আল্লাহুম্মা সাল্লি আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, মানে ইব্রাহিমের বংশধরকেও তুমি উদ্ধার করো, রোজই বলছি, আবার ইহুদিকে বোমাও মারছি। আমি এই খ্রিস্টান মুসলিম ডায়ালগ ফাইতে গেছি, কয়টা দাওয়াত করেছিল। আমি বললাম দেখো তুমি আর আমরা একই বলে পিঠ থাবড়ালে হবে না, যে কেক খেয়ে কফি খেয়ে শেষ করলে। তুমি আর আমি ঝগড়া হচ্ছে কেন? তোমার ধর্ম নিয়ে ভিন্ন কোথায় আমরা সেটা বের করো, এবং যেটা ভিন্ন সেটা গ্রহণ করো। সে বারে বারে বলছে তো খোদা একই, তার বেশি নাই, সেইটাই ধরো তুমি। তারপরে সে কোন যুক্তিতে ঈসাকে খোদা করছে, মারিয়ামকে কি করছেন, ইজ দেয়ার লুক আউট। ইউ নো ওয়ার দ্য ডিফারেন্স ইজ, লেট দেম হ্যাভ দ্য ডিফারেন্স। এই জন্য ওকে গলা কাটবো, ওর মাথা ফাটাবো, এটা তো ইসলাম না। কোরআন শরীফে সাফ বলছেন আল্লাহ তাআলা, এক জাতিকে আরেক জাতিকে দিয়ে যদি আমি কন্ট্রোলে না রাখতাম, তাহলে পরে চার্চ, synagogues and mosques would have been, and every place where God's name is mentioned would have been destroyed. তো আমি এখন একটু অন্যদিকে যাই, ওইটা দিয়ে আমরা শেষ করব। সেটা হলো যে আপনার ছেলে মেয়ে কয়জন? 3টে, আচ্ছা, 2 মেয়ে 1 ছেলে। আচ্ছা, আমি রুনাকে তো আমি চিনি, দিনাকেও আমি, ওনাকে সবাই চেনে, দিনাকেও মোটামুটি চেনে। ছেলে বেচারা থাকে টরন্টোতে, ও বাইরে থাকে, ওই জন্যই আমি ফরিদ ওকে বেশি, ফরিদ সামি ওরা সব টরন্টো ওখানেই থাকে। আপনার বাড়িতে কি আপনি? আমি একাই। আমি একা। আর কতদিন টেকতে পারবো একা আমি জানি না, যতদিন আছি। আমি রুবানার বাড়িতে ভাড়া থাকি, নিপার। তো ও বেচারি অলমোস্ট ফ্রি আমাকে দিয়ে রেখেছে বাড়িতে, রেন্ট আই ক্যান অ্যাফোর্ড। কিন্তু শি টেক্স কেয়ার অফ মি। রুনা দিনা, রুনা আমাকে বাপ বলে এবং আমাকে মেয়ের মতোই দেখে। সিঙ্গাপুরে হাসপাতালে যখন আমি গেলাম ট্রিটমেন্টে, রুনা নিয়ে গিয়ে ভর্তি করলো, দিনা থাকলো থাকার সময়, আনার সময় আবার রুমানা যেয়ে আমাকে নিয়ে আসলো। আপনাকে পছন্দ করে বা আপনাকে ভালোবাসে এমন কিছু মানুষের কথা আমরা ধারণ করেছি, সেটা আমরা একটু দেখে নিই। He has been a very, very special man, a man who has been my philosopher, a man who has been my guide. Every time I have ever had any questions or queries, especially about ethics, morals, do's and don'ts, he has been the person to answer, and it is with his mind that I think when I need to make these decisions. It has not been an easy path in the work that I'm doing, and I think he has really truly been a guiding factor in my life for making me what I am, for making even the organization of what it is. He has truly been a guiding factor for this. I remember the first time somebody asked me, "What is your father? What does he do?" So I thought, oh my God, what does he do? And the first thing that comes into your head is he in business? Is he doing something? But then actually he is not all this. He is for me a true and deep philosopher. He is a great musicologist. He is a man who loves good food. He is extremely handsome. He is a man who lives the life and has lived a life of what he believed that how life should be led, and he has led that life. He's a man of great and deep spiritualism. Two of his qualities which I really, really admire is his
profound knowledge of Indian classical music. আমার মনে হয় না সাবকন্টিনেন্টে এখন পর্যন্ত কেউ আছেন বেঁচে যে আমার আব্বার মতো মিউজিকের উপরে প্রফিশিয়েন্ট আর এনেবল করা আর কি মিউজিশিয়ান থেকে বের করা মিউজিশিয়ান থেকে দ্য রাইট নোট, দ্য রাইট কম্বিনেশন, দ্য রাইট মুড. সো I really salute my father for that. I mean, he's amazing in that. আমার ইন্সপিরেশন তো অবশ্যই আমি বাবার কাছ থেকে পেয়েছি আমার নিজের ক্লাসিক্যাল মিউজিক ট্রেনিংয়ে, কিন্তু উনার কাছে গেলে হয় কি উনি এত জানেন যে আমি মাঝে মাঝে একেবারে বন্ধ করে ফেলে দিই, কারণ আমি বুঝি যে ওখানে যাওয়া যাবে না, তো আই কান্ট গিভ মাই 100% টাইম টু মিউজিক, বাট ওইটাও অলসো গিভ মি স্ট্রেংথ that there is so much more to learn, and I think in that way my father is absolutely amazing. যে ভদ্রলোকের আপনারা সাক্ষাৎকার নিয়েছেন আজকে, সেই ভদ্রলোকটি একজন অসাধারণ মানুষ, যার সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া যায় এবং মুহূর্তের জন্য মনে হয় না যে ক্লান্ত হয়ে গেছি কথা বলতে বলতে অথবা কথা শুনতে শুনতে। ভদ্রলোকের নাম আলিমুর রহমান খান, যাকে আমি আমার বাবা বলি। সর্ব অর্থে উনি আমার বাবা, কারণ আমার বাবা মা মরে যাওয়ার পরে আমি ওনাকে আমার অপারেশনাল ড্যাড বলে ঠাট্টা করতাম, কিন্তু দেখা গেল যে উনি আমার বাপ বটেই। আমার সমস্ত সুখে দুঃখে আনন্দে বেদনায় এই ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়ে থাকেন এবং আমি ফাঁকি দেই। তার মানে আমি প্রায়শই ওনাকে বলি যে এই আসছি, এক্ষুনি আসলাম, এক্ষুনি তোমার সাথে এক্ষুনি আমি কিছুক্ষণ সময় কাটিয়ে যাব। কিন্তু দেখা যায় যে দিন শেষে অফিস শেষ করে যখন আমি ওনার কাছে যাই, তখন ওনাকে সময় দেই মাত্র 10 মিনিট। আমি যত ওকে ফাঁকি দেই তাও মনে হয় যে ওকে যত না ফাঁকি দিচ্ছি আমি নিজেকে ফাঁকি দিচ্ছি, কারণ ওর সান্নিধ্য আর ওর সংস্পর্শে থেকে আমার জীবন পূর্ণ হয়েছে। এমন একটি মানুষকে আমরা যথাযথ মূল্যায়ন করতে পারলাম কি পারলাম না এটি জানি না, তবে এটুকুন বলতে পারি যে আলিমুর রহমান খানের সম্পর্কে এবং সান্নিধ্যে যারা আসেন তারা সবাই নিজেরা ধন্য হন। তো আলিম ভাই, আজকে কি আমরা এখানে শেষ করি? হ্যাঁ ভাই, যদি আপনার আর কিছু বলার না থাকে। আমার বলার অনেক কিছু আছে, কিন্তু আমার কথা হলো যে একটা করে টপিক নিয়ে একদিন কথা বলাটাই বেটার। না, তা ঠিক। তবু এই যে আমরা একটা বসাতে আপনার জীবনের টুকরো 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 ঘটনাগুলো জানলাম, এটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া। আর ভাই, আমরা তো অনেক কথাই শুনলাম, আবার অনেক কথা কিন্তু শোনা হলো না। আপনি নিজেই বলেছেন যে এত বিষয় আছে যেগুলো আলাদা আলাদা করে বসলে হয়তো ভালো হতো। তো তবুও আপনার এই যে ছোটোবেলা থেকে সেই 1934 থেকে আরম্ভ করে আজকে 2015 এর যে টুকরো টুকরো ছবিগুলো আমরা পেলাম, সেটা জোড়া লাগালেও কিন্তু একটা চমৎকার জীবন আমরা দেখতে পাই, এবং সেটি আমাদের অনেক অনুপ্রাণিত করে, আমাদের অনেক শক্তি যোগায়। তো যদি ভবিষ্যতে আরও সুযোগ হয় তাহলে নিশ্চয়ই আমরা কথা বলবো। আপনি ভালো থাকবেন। শ্রোতা দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ আলিমুর রহমান খানের সঙ্গে, যার জীবনের বিচিত্র অভিজ্ঞতার কথা আপনারা এতক্ষণ ধরে শুনলেন। একজন মানুষ হিসেবে তিনি জীবনকে নানানভাবে দেখার চেষ্টা করেছেন, জীবনের নানান অভিজ্ঞতা তাকে সমৃদ্ধ করেছে, এবং সেই অভিজ্ঞতা আজকে আমাদেরও সমৃদ্ধ করলো এবং আমাদেরও অনুপ্রাণিত করবে আগামীতে সামনের দিকে চলার লক্ষ্যে। তো আমরা আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।